আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবার হরমুজ প্রণালীতে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ। পাল্টা জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের জ্বালানি স্থাপনাগুলোতে মিসাইল ছুড়ছে তেহরান। কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঢালাও সমর্থন আর বিরোধিতার পরিবর্তে গঠনমূলক সমালোচনা নিশ্চিত হবে আইনের শাসন, প্রত্যাশা বিশ্লেষকদের। ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন। অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কায় যাত্রীরা, জ্বালানি সংকটে বেড়েছে দুশ্চিন্তা। জ্বালানির জন্য পাম্পগুলোতে গভীর রাতেও লম্বা লাইন। ভারত থেকে পাইপ লাইনে আসা তেলের স্থান সংকুলান হচ্ছে না দিনাজপুরের ডিপোতে। চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ইমন সহ ৩ জন গ্রেফতার। থানা থেকে লুট হওয়া ২টি সহ ৩টি বিদেশি অস্ত্র উদ্ধার। অর্থবছরের প্রথম ৭ মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি কয়েকটি দেশ। রাজস্ব আদায় না বাড়লে ঋণ নবায়ন ঝুঁকির আশঙ্কা অর্থনীতিবিদদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানের নৌযান লক্ষ্য করে ব্যাপক বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানো জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে বাংকার বিধ্বংসী বোমা। রাতভর রাজধানী তেহরানে চলছে বিমান হামলা। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। তেহরান ও তাবরিজে কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টেও। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এ পর্যন্ত প্রাণ গেছে 1300-র বেশি মানুষের। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটি তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরও কয়েকটি শহর। আবারও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। তাদের 6টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে তারা। সৌদি পূর্বাঞ্চলেও মিসাইল ছুড়েছে আইআরজিসি। সেগুলোও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, তবে এতে কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। হামলা হয়েছে কাতার, কুয়েতেও। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ বসছে কাল। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতওয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন, লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গা রয়েছে জ্বালানি ইস্যু। বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর।
তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। রাজধানীর ফিলিং স্টেশনগুলোই জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহরি খেয়ে এসে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চালকরা বলছেন ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলে অভিযোগ তাদের। আমি নিম্নতম অন্ততপক্ষে 500 থেকে 600 টাকার তেল যদি পাইতাম তাহলে আমি আর আসতাম না। এখন হয়তো বা কারো মজুত করছে, তারা কারণে তেল কমিয়ে দিচ্ছে। সিচেহরি খেয়ে এখানে এসে নামাজ পড়ছে, এখন ওই সময় লাগে দেখে আগে চলে আসছে। সরকার যেহেতু বলছে যে তেলের সমস্যা নাই, তারপরেও আমরা বের হয়ে দেখছি যে কিছু কিছু পাম্প, যেমন আমি মিরপুরে থাকি, মিরপুরের এরিয়াতে সব পাম্পগুলো বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ীর বাসভবনে প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী আব্দুল কাইয়ুম, রিমন, প্রকাশ ইমন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গুলির ঘটনায় ব্যবহৃত বিদেশি রিভলভার, পিস্তল সহ 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে 2টি অস্ত্র থানা থেকে লুট হওয়া। মঙ্গলবার রাতে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের নির্দেশে চাঁদা আদায় করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে গুলি করার কথা স্বীকার করেছে তারা। এর আগে 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজারে এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করে অভিযুক্ত সন্ত্রাসীরা। নতুন সদস্য রিক্রুটের ক্ষেত্রে তাদেরকে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হয় এবং ওই শপথের ভিডিও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছে প্রেরণ করতে হয় এবং ওই নতুন সদস্য রিক্রুটের পূর্বে পুরাতন একজন বিশ্বস্ত সদস্যকে গ্যারান্টর হতে হয়। এরপরে তারা নিয়োগ দেয়। এটা তাদের একটা বায়োডাটার মতো। অর্থ বছরের প্রথম 7 মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি কয়েকটি দেশ। তালিকায় আছে ভারত, চীন, রাশিয়া ও জাপান। বহুজাতিক সংস্থা হিসেবে একই প্রবণতা দেখাচ্ছে এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক AIIB। তবে আগের নেয়া ঋণের অর্থছাড় চলছে। অর্থনীতিবিদরা এই প্রবণতাকে নেতিবাচক না বললেও ঋণের ব্যাপারে সতর্ক হতে বলেছেন নতুন সরকারকে। আশঙ্কা রাজস্ব আদায় না বাড়লে ঋণ নবায়নে ঝুঁকি বাড়বে। উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নেওয়া বাংলাদেশের দীর্ঘদিনের রেওয়াজ। গত 1.5 দশকে এই প্রবণতা ছিল সবচেয়ে বেশি। এ সময় অসংখ্য ছোট বড় অবকাঠামো তৈরি হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদেশি ঋণ। 2009 থেকে 2024 এই 15 বছর ধার করার প্রবণতা বাড়ে প্রায় 4 গুণ। সেসব প্রকল্পের অনেক কাজ শেষ না হলেও এখন ঘনিয়ে আসছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD সবশেষ প্রতিবেদন বলছে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে ঋণ ও অনুদান এসেছে $264 কোটি। একই সময়ে কিস্তি দিতে হয়েছে $267 কোটি বেশি। এর মধ্যে সুদ প্রায় $89 কোটি। তার মানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 16% এখন বিদেশি ঋণের কিস্তি পরিশোধে খরচ হচ্ছে। প্রকল্পগুলো সঠিক সময় বাস্তবায়ন করতে পারেনি বলে কোনো রিটার্ন আসেনি। আমার দেশ এগিয়েছে, অনেক প্রকল্প আমরা করেছি, কিন্তু আমার রাজস্ব আহরণ বাড়ছে না। তার মানে আমার ঋণ ফেরত দেওয়ার ক্যাপাসিটি সরকারের বাড়েনি। সুতরাং যে ফিজিবিলিটি স্টাডিগুলো হয়েছে সেটার মধ্যে কোনো গলদ আছে কিনা।